রাষ্ট্রীয় সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা। ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র সচিব। এবারও বন্ধ থাকছে ২৬ মার্চের কুচকাওয়াজ। রাজশাহী সেমাই তৈরিতে ব্যস্ত জয়পুর হাটের কারিগররা। ঈদের চাহিদা অনুযায়ী ভালো সেমাই তৈরি হচ্ছে কারখানায়। এবং পিরোজপুরে বেশিরভাগ খাল বেদখল, পরিণত হয়েছে মশা আর ময়লা আবর্জনার ভাগাড়ে। চরম ভোগান্তিতে পৌরবাসী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে বিনিয়োগ, বাণিজ্য ও জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে আন্দোলনরত রাজধানীর ৭ কলেজকে একক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সময়ে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে বাংলাদেশে চীনের বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি ও ম্যানুফ্যাকচারিং শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় থাকবে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই, এটা একটা। এবং চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট। বাংলাদেশ সরকার চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে নতুন বিনিয়োগ আনতে আগ্রহী। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরো বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে, কিন্তু প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নামকরা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয়। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাজধানীর ৭টি কলেজকে একক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে ৭টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে ৭টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের ৭টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি আরও জানান, জাতীয় স্টেডিয়ামের সংস্কারের কাজ চলমান থাকায় অন্যান্য বছরের মতো এবারও ২৬ মার্চের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ হবে। নাসির উদ্দিনের প্রতিবেদন। বিজয় এবং স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দীর্ঘদিনের রেওয়াজ। গেল বিজয় দিবসে সেখানে ছেদ পড়ে, আসছে স্বাধীনতা দিবসেও হচ্ছে না কুচকাওয়াজ। স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশ এখন আনন্দ করার মতো মুডে নেই। এবার কি ২৬শে মার্চে কুচকাওয়াজ হবে? মানে গতবার তো হয়নি ১৬ ডিসেম্বরে, এবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলছেন একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। যদিও আসন্ন এ দুটি অনুষ্ঠান উপলক্ষে কোনো ধরনের ঝুঁকি নেই, পর্যাপ্ত নিরাপত্তা জোরদার থাকবে জানান সচিব। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে, ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। Risks are always there. We do not see any threats.
ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিক পক্ষকে আহ্বান জানানো হয় বৈঠক থেকে। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্ধারিত সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে জয়পুর হাটে লাচ্ছা সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ভালো মানের সেমাই তৈরি হয় জেলার বিভিন্ন কারখানায়। পাম অয়েল, তেল এবং ডালডায় ভাজা হয় সেমাই। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন সোনা। ঈদ মৌসুমে সেমাই তৈরির ধুম পড়ে যায় জয়পুরহাটের বিভিন্ন কারখানায়। প্রতি বছর কারখানাগুলোতে রোজার শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়। গুণে ও মানে এ জেলার সেমাই ভালো হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। জয়পুরহাট জেলার 5টি উপজেলায় সেমাইয়ের কারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে যেন দম ফলার ফুরসত নেই কারিগরদের। এখানকার সেমাই প্রকারে ভেদে 150 থেকে 445 টাকা পর্যন্ত বিক্রি হয়। ভালো ব্যবসা হবে আশা করছেন কারিগর ব্যবসায়ীরা, আর ক্রেতারাও খুশি ভালো মানের সেমাই পাওয়ার আশায়। এবছরের লাচ্চা ভালো, মানে রং নেই, রং ছাড়া এবং কেমিক্যাল মুক্ত ভালো মানের লাচ্চা পাওয়া যাচ্ছে। আমরা কোনো প্রকারে 2 নম্বর ময়দা ইউজ করি না, বা সব 1 নম্বর কোয়ালিটি ময়দা, বা কাজও সব 1 নম্বর করে, কোনো রং ব্যবহার এ ধরনের জিনিস আমরা করি না। স্বাস্থ্যসম্মতভাবে সব কিছু, কোনো কেমিক্যাল নেই, কোনো রং নেই, কোনো ভেজাল নেই। চেষ্টা রাখি যে গুণগত মানসম্মত নিয়ে বাজারে ছাড়ার জন্য। আমি কোনো রং ব্যবহার করি না এবং আমার এখানকার সুনামি খুব ভালো। স্বাস্থ্যসম্মত পরিবেশে সেমাই তৈরি করতে পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বললেন, নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অভিযোগ পেলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরাও বিভিন্ন এলাকায় মনিটরিং আরও জোরদার করছি। যদি আমরা কোনো অনিয়ম দেখি সেক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলার প্রতিটি কারখানায় লাখ লাখ টাকার সেমাই বেচাকেনা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, আপনারা জানেন শিশু আসিয়াকে ধর্ষণ ও তার মৃত্যু নিয়ে কয়েকদিন ধরে উত্তাল মাগুরা। দর্শকের ফাঁসির দাবিতে চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়ে বিস্তারিত জানতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ধর্ষণ মামলার অগ্রগতি আমাদের জানাবেন। সবশেষ খবর আছে, কি খবর আছে আপনার কাছে? প্রেস ব্রিফিং দিয়েছেন, সেখানে সংক্ষিপ্ত পরিসরে আমাদের যেটা জানিয়েছেন সেটা হলো প্রধান আসামি হিটু, তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। এখন 164 ধারায় কি জবানবন্দি দিয়েছেন সেটা আমরা একটু খুঁজে দেখেছি যে ওখানে 164 ধারায় এই প্রধান আসামি হিটু বলছেন যে আমার এই যে ধর্ষণের বিষয়টি এটি রাতে নয়, সকালে হয়েছে। সে একা নিজেই করেছে। এই তার ছোট ছেলের রুমে যখন যায়, শিশুটি বিছানার উপরে শুয়েছিল, তখন ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করলে তখন মুখ আটকে ধরে গলা চেপে হত্যা করে। ওই অবস্থায় শিশুটি বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে তার যে কুচরিতার্থ যেটা থাকে সেইটা সে পরিচালনা করার জন্য ধাপে ধাপে এগিয়ে যায়। এক পর্যায়ে সে বেলেট দিয়ে ওই স্পর্শকাতর জায়গাটিকে ক্ষত করে। এই অবস্থায় এরপরে সে তার কাজ সেরে স্বাভাবিকভাবে একদম নিরিবিলি সে মাঠের কাজে চলে যায়। ওই সময় তার এই শিশুটির বোন পাশের একটি রুমে ফোনে কথা বলছিলেন বলে এরকমটি জানিয়েছেন। আমি আরো একটু জানিয়ে রাখছি যে এই ধর্ষক পরবর্তীতে জানান যে আমার এই ঘটনার সঙ্গে আমার পরিবারের অন্য কেউ জড়িত ছিলেন না, এবং সে বলেছেন যে আমার ওয়াইফও ওই সময় ওই দিনে বাসায় ছিলেন না। এই বিষয়গুলো নিয়ে মাগুরাতে আপনি জানেন যে ধারাবাহিকভাবে উত্তাল চলছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সমাজ, সাধারণ বিক্ষুব্ধ জনতা আপনার বিক্ষোভ করে যাচ্ছেন, নানান কর্মসূচি দিয়ে যাচ্ছেন। আজকে আমরা যেটা জানতে পেরেছি যে মাগুরা জেলা বিএনপির একটি কর্মসূচি রয়েছে এই আছিয়ার রুহের মাগফিরাত কামনায়। আজকে মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজে তারা একটি ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এখানে প্রায় 2,500 থেকে 3,000 লোকের ইফতার তারা করাবেন এবং শিশুটির জন্য দোয়া করবেন। এর পাশাপাশি আরেকটি আমরা মেসেজ পেয়েছি যে ওই সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারের জন্য কিছু ঈদ সামগ্রী পাঠানো হবে। জি, এই ছিল আমার কাছে মাগুরা থেকে সর্বশেষ। কামরুল, আপনাকে ধন্যবাদ।
পিরোজপুর পৌরসভার ৪২টি খালের বেশিরভাগই বেদখল হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালীদের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় ৬০ কিলোমিটার ড্রেন। এ অবস্থায় খাল পুনরুদ্ধার ও দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাটকাঠি ভারান খাল দেখে বোঝার উপায় নেই, একসময় এই খাল থেকে বড় বড় নৌকা চলাচল করত। এখন দখল আর দূষণে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পৌরসভার অধিকাংশ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি। এতে পৌরসভায় বাড়ছে জলাবদ্ধতা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। বর্ষা মৌসুমে খাল ভরাট হয়ে পানি উপচে আপনার জনজীবনের মধ্যে বা লোকালয়ের মধ্যে প্রবেশ করে, তাতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পানির প্রবাহ না থাকায় এখানে প্রচুর পরিমাণে মশার সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধের জন্য মানুষ তো হাঁটতেই পারে না। খালের সাইড দখল করে দোকানপাট উঠাইছে, তারপরে আপনার গাছ লাগাই বাগান করে ফেলাইছে। পানি নিষ্কাশনের সমস্যা হইতেছে এবং জলাবদ্ধতার কারণে মশা মাছির উপদ্রব এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। আমরা চাই খালটা পুনরায় খনন করে জোয়ার ভাটা যেন আসে, ঠিকমতো পানি যেন সরে, সেই ব্যবস্থা চাই। যারা দখল করছে সেগুলো উচ্ছেদ চাই আমরা। দখলকৃত খাল পুনরুদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে পৌরসভা। পাশাপাশি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় জনগণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। যত্র খালে যেখানে সেখানে ফালায়, এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং ভরে যাচ্ছে। আর দখল তো আছেই, এটা জেলা প্রশাসন এবং আমরা এগুলি চিহ্নিত করার, জেলা প্রশাসনের সাথে মানে আমরা এটা চিহ্নিত করার প্রক্রিয়া আছি। চিহ্নিত হয়ে গেলে আমরা এটা উচ্ছেদ অভিযানে যাবো। ৪২টা খাল আছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আর এখানে মানুষের সব শ্রেণীর মানুষের আগায় আসতে হবে। এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরের জলাবদ্ধতা নিরসনে আমরা সেই পৌরবাসী প্রত্যেকজন আমাদের সাথে আগায় আসে। খালগুলো পুনরুদ্ধারের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে ঈদবাজারে সেমাই, চিনি, লবঙ্গ, দারুচিনি সহ বেশিরভাগ মশলা পণ্যের দাম গত বছরের তুলনায় নিম্নমুখী। কেজিতে ১৫০০ টাকারও বেশি বেড়েছে এলাচের দাম। তবে ক্রেতারা এবারের ঈদে মশলার দাম নিয়ে বেশ সন্তুষ্ট। আর ব্যবসায়ীরা বলছেন, প্রচুর আমদানির পাশাপাশি সিন্ডিকেট না হওয়ায় এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বাজার। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রভাব পড়েছে মশলার বাজারে। বর্তমান বাজারে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ মোটামুটি সবকিছুর দামই ঠিক আছে, শুধু এলাচটার দাম বেশি। সুপার শপেও সেম আপনার দাম বাড়াই দিয়েছে, সবকিছুরই এমআরপি রাখতেছে। মশলা জাতীয় মোটামুটি আগের থেকে একটু তুলনায় বেশি। আসলে বেসিক্যালি আমরা ইতিপূর্বে যে সাধারণ কেনাকাটা করছি বাজারে এসে, মশলা বা আনুষঙ্গিক যেগুলো খুবই হাই। দর্শক, এবার জানবো চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজারের খবর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফসানা নূর। আফসানা, ঈদকে ঘিরে কেমন দেখছেন মশলার বাজার? এবার মশলার আমদানি কেমন? পাইকারি বাজার খাতুনগঞ্জ। প্রতি বছরের মতো এই বছরও সিন্ডিকেটের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে আপনার দাম বাড়ানোর চেষ্টা করে। তবে এইবার জেলা প্রশাসকের উদ্যোগে এবং ভোক্তা অধিদপ্তরের কারণে জেলা প্রশাসক অধিদপ্তর কর্মকর্তা তৎপরতায় মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বাজার। মশলা থেকে শুরু করে চাল, ডাল, ইফতারি সামগ্রী, সব লেবু, খেজুর সহ অন্যান্য পণ্যের দাম কিছুটা বাড়লো। এই জেলা প্রশাসকের ভোক্তা অধিদপ্তরের নিয়ন্ত্রণের কারণে বাজারের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে মশলার দাম কত বৃদ্ধি পেয়েছে বা কমেছে। ধন্যবাদ। আসলে মশলা গত মাস দেড়েক ধরে যে হিসাবে মশলার বাজার ছিল, এখনো ওই হিসেবেই বিক্রি হচ্ছে। এখানে আপনার যেমন দারচিনি থেকে শুরু করে দারচিনি, লং, এলাচ, আপনার জিরা, এগুলো অনেকটা আগের দামই বিক্রি হচ্ছে। আবার তার মধ্যে আপনার জিরার দামটা অনেকখানি কমে গেছে, যেমন এখন প্রায় 40 থেকে 50 টাকার মতো কম আছে এখন জিরার বাজার। আর দারচিনির মূল্য একটু বাড়ছে, এটা হচ্ছে এই 10 টাকার মতো।
কিন্তু অন্যান্য মশলা আগের মতোই আছে। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আসলে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বেড়ে থাকে। যদিও এভাবে তদারকির মাধ্যমে বা জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই বাজার নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব নয়। এর জন্য দরকার সরকারের কঠোর সচেতনতা। এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হবে। চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ। দেশের বাইরের খবর। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। নিহতদের মধ্যে 5 জন শিশু ও 2 জন নারীও রয়েছে। হামলায় আহত হয়েছে প্রায় 100 জন। লোহিত সাগরে জাহাজ হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত হুতি বিদ্রোহীদের উপর হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন। অন্যদিকে মার্কিন হামলা জারি থাকলে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। হামলায় গত 24 ঘন্টায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অর্ধশতাধিক। এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা 48,570 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। খেলার খবর। ফুটবল। বাংলাদেশে আজ আসছেন হামজা চৌধুরী। ইতোমধ্যে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর থেকে রওনা দিয়েছেন তিনি। সরাসরি পা রাখবেন সিলেটে। বাংলাদেশ সময় সকাল 11:30টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। খেলবেন বাংলাদেশের জার্সিতে। সিলেট নামার পর তাকে বাফুফের পক্ষ থেকে দেওয়া হবে অভ্যর্থনা। সেখান থেকে হামজা যাবেন তার পারিবারিক শেকড় অঞ্চল হবিগঞ্জের বাহুবল গ্রামে। পরের দিন 18 মার্চ ঢাকায় আসবেন। 20 মার্চ বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যাবেন ভারতের শিলংয়ে। 25 মার্চ বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন হামজা। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার এম আর আসাদ। আসাদ, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি ভালো। আসাদ, আমরা আলোচনায় যাব, তবে তার আগে জেনে নেব আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। জি দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমি চলে যাব পত্রিকায়। আমার হাতে প্রথমে রয়েছে প্রথম আলো, এবং প্রথম আলোর প্রথম পাতায় লাল কালিতে যে শিরোনামটা করা হয়েছে, বুয়েট ছাত্রকে বরাত দিয়ে করা হয়েছে। 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে, বরাতে তারেক। ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। নির্বাচন নিয়ে ধ্রুম্বজাল বাড়ালো সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার। এর পাশাপাশি আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। সেখানেও তারা প্রথম শিরোনাম যেটা করেছেন, 20 আসামির ফাঁসি বহাল, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় হাইকোর্ট। জাতি নয় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। এরপরে আমার হাতে রয়েছে সমকাল। সমকালে তারা শিরোনাম করেছে, চালের ভরপুর যোগান তবু লাফিয়ে বাড়ছে দাম। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা। এবং তার পাশাপাশি তারা আরেকটা শিরোনাম করেছে, ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। এবং সাথে আমরা চলে যাব দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বর, জুলাইয়ে প্রস্তুতি সম্পূর্ণ করার টার্গেট। আন্তর্জাতিক মানের ভোটে সহায়তা দিতে চায় ইইউ। ডক্টর ইউনূসের দর্শন বাস্তবায়ন দরকার, নারীর প্রতি সহিংসতা বন্ধ। এরপরে চলে যাব আমরা যুগান্তরে। যুগান্তরে তারা শিরোনাম করেছে, নাসা নজরুলের নজিরবিহীন জালিয়াতি, ব্যাংক লুটের টাকা 4 দেশে পাচার। ফেসবুকে সাবেক সেনাপ্রধান, আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়। সাজাবহাল 25 আসামির, নিষিদ্ধ ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন 5 জনের। চলে যাব বণিক বার্তায়। বণিক বার্তায় তারা করেছে, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল। রায় দ্রুত বাস্তবায়ন চায় আবরারের পরিবার। শেখ মুজিবের ছবি সংবলিত নোট দিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক। এবং দর্শক, সব শেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। তারা শিরোনাম করেছে, রেপ ইজ রেপ, সেই সিএস অফিস টিআইবি কলস।
ডিএমপি চিফস রিমার্কস অন রেপ অ্যারোজেন্ট। দর্শক, আমরা শুনলাম শিরোনামে আজকে যেটা দেখলাম যে প্রত্যেকটা পত্রিকাতে যে বিষয়টিকে আসলে মূল ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে আবরার হত্যা। আপনি জানেন যে প্রায় 5 বছর আগে যে বুয়েটের যে শিক্ষার্থী ছিলেন আবরার, তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিন্তু আমাদের যে পতিত সরকার এবং তার অঙ্গ সংগঠন, যেটাকে বলা হয় যে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে তাদের সাথে জড়িত ছিল এবং সেখানে আমি যতটুকু ধারণা করা যায় যে 20 জনের বিরুদ্ধে যাবজ্জীবন এবং 5 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, কিন্তু সেটা এখনো বহাল রয়েছে। তো এই বিষয় নিয়ে আসলে কি বলতে চাচ্ছেন আপনি? আসলে যে পতিত সরকারের কথা আপনি বললেন, সেই পতিত সরকার কিন্তু আসলে দেশের নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের যে নজির আমাদেরকে দেখিয়েছে বা সেগুলো বারবার তারা তুলে ধরেছে এবং সেগুলোর কথা বলেই আসলে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে আসলে জাস্টিফাই করেছে। আপনি জানেন যে বাংলাদেশে যে বিগত 3টি জাতীয় নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেগুলোতে কিন্তু আমরা সবসময় কারচুপি, রাতের ভোট বা প্রক্সি ভোট, নানা উপাধি তাদেরকে দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু তারা আসলে ক্ষমতায় থেকেছে। কিন্তু তাদের পতনের সূচনাটা বা পতনটাকে আপনি যদি ধরেন, কিংবা 5 আগস্ট যে গণ অভ্যুত্থানটা ঘটলো সেটার কারণটা যদি খুঁজতে যান আপনি, তখন কিন্তু আপনি আবরার ফাহাদের মতো, এবং আপনি জানেন যে এর আগে বিশ্বজিৎ নামে একজন টেইলর্সের কর্মচারী যেটা থাকে, তাকেও কিন্তু এরকম কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং এই ধরনের যে আসলে তাদের ছাত্র সংগঠন যেটা ছিল, বর্তমানে যেটা নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ, তাদের যে এই ধরনের যে লাগামহীন সন্ত্রাস এবং তাদের মতের বাইরে গেলে কিংবা দেখা যাচ্ছে যে তাদের এলাকায় বলি কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোর যে ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে তাদের মতের বাইরে গেলে বা তাদের যে তৈরি করা যে বিধিবিধানগুলো রয়েছে, সিস্টেমগুলো রয়েছে, আপনি গেস্ট রুম কালচারের কথা জানেন, যে টর্চার সেলগুলোর কথা জানেন, সেই ধরনের বিষয়গুলোর বাইরে গেলে কিন্তু তাদের নির্যাতনের মুখে ছাত্রদেরকে পড়তে হতো। এবং তারই কিন্তু অনেকগুলো উদাহরণের মধ্যে একটি উদাহরণ হচ্ছে আবরার ফাহাদ হত্যাকাণ্ড। এবং এই হত্যা ছাড়াও কিন্তু বাংলাদেশে এখনও অনেকগুলো হত্যাকাণ্ড রয়েছে যেগুলোর মামলা এখনও বিচারাধীন রয়েছে। এবং আমরা যে আবরার ফাহাদের বাবা যেভাবে জানালেন বা তার মা জানালেন, তার ভাই জানালেন যে আসলে তারা আসলে ন্যায় বিচার পেয়েছেন। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের আরও যারা এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও, সেই শহীদ পরিবারের সদস্যরাও আসলে ন্যায় বিচার চান। আসলে আচ্ছা, আমরা চাই যে আবরার হত্যার যে ন্যায় বিচার এটা যাতে খুব তাড়াতাড়ি কার্যকর হয়। তবে এই পর্যায়ে আমি চলে যাবো আরেকটা পত্রিকা শিরোনামে। সেখানে তারা বলেছেন, আপনি জানেন যে 5 আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু একটা ধ্রুবজারা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন যেমন বিএনপি বলেন, জামায়াত বলেন এবং ছাত্র শিবির বা অঙ্গ সংগঠনের যে দলীয় যে সংগঠনগুলো আছে তারা কিন্তু চান যে কিছু দল চান হচ্ছে সংস্কার, আবার কেউ চান হচ্ছে নির্বাচন আগে হোক। অনেকে মনে করছেন যে জাতীয় নির্বাচনটাই হবে হচ্ছে সংস্কারের মধ্যে প্রধান সংস্কার। তো জাতীয় নির্বাচন নিয়ে একটা ধ্রুবজারা সৃষ্টি হয়েছে। কখনো বলছেন অন্তর্বর্তী সরকার, কখনো বলছেন যে ডিসেম্বরের দিকে নির্বাচন হবে, আবার কখনো বলছেন জুন জুলাইয়ের দিকে হবে। তো এই বিষয়ে কিন্তু এখনো কিন্তু নির্দিষ্ট করে কোনো তারিখ কিন্তু দেওয়া হয় না। তো এই জাতীয় নির্বাচনটা আসলে কতটুকু এই পর্যায়ে জাতীয় নির্বাচনটাকে আগে দিলে এটা দেশের জন্য ভালো হবে, নাকি যদি সংস্কার করার পরে নির্বাচন দেওয়া হয় সেটা ভালো হবে? জাতীয় নির্বাচন সম্পর্কে একটু আমাদের বলবেন। জাতীয় নির্বাচন নিয়ে আসলে যদিও এটি সরকারের একটি সিদ্ধান্তর বিষয় রয়েছে এখানে, এছাড়াও যেহেতু বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো আসলে আদালতের রায়ের ওপর নির্ভর করে, তবে বর্তমানে এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটি প্রস্তুতিটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা সবচেয়ে যে আলোচিত বিষয় যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল, সেটা হচ্ছে একটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি যেটা এসেছে। এবং এখন শোনা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু শুরু থেকে বলছে যে তারা মধ্যম পন্থার দল। এখন কিন্তু আমরা জানি যে গত 2-3 দিন আগেই আরেকটা রাজনৈতিক দল যেটা ছাত্রদের কাছ থেকেই বের হয়ে আসছে, সেই দলটির নাম সেটাও এখনও ঠিক করা হয়নি, তবে তারা বলছে তাদেরকে একটু ফার রাইট ধরনের, যে একটু ডানপন্থীর দিকে ঝুঁকে আছে, এই ধরনের একটি রাজনৈতিক দলের কথা আমরা শুনতে পাচ্ছি যেটা ছাত্রদের মাঝখান থেকে আসলে আসবে। এছাড়াও আমরা আরেকটা বিষয় যেটা জানছি সেটি হচ্ছে যে
ফার লেফট একটু বামপন্থী ঘরানার আরেকটি রাজনৈতিক দলও কিন্তু ছাত্রদের মাঝখান থেকে বের হবে বলে আমরা জানি এবং আত্মপ্রকাশ করতে পারি। তো এই বিষয়ে আসলে দেখা যাচ্ছে যে 20 এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার একটি ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে 20 এপ্রিল পর্যন্ত নতুন রাজনৈতিক দল হিসাবে যারা আত্মপ্রকাশ করতে চায় তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবে এবং 3টি ক্যাটাগরি রয়েছে এবং সেই 3টি ক্যাটাগরি অনুসারে আবেদন করতে পারবেন এবং সেই হিসেবে কিন্তু নির্বাচন কমিশন 20 এপ্রিল পর্যন্ত সময়টা দিয়েছে। তো আমার ধারণা যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যেহেতু এখনও আসলে ওভাবে কোনো উদ্যোগ নিয়ে যাচ্ছে না, ধারণা করছি যে হয়তো আরও যে দুটো রাজনৈতিক দল আছে তাদের জন্য হয়তো তারা অপেক্ষা করছেন। এছাড়া আসলে যেমন আজকেও নির্বাচন কমিশন তাদের বৈঠক রয়েছে ওআইসির যে 19টি দেশ রয়েছে তাদের সঙ্গে এবং গতকাল ইউরোপীয় ইউনিয়নের 5 জন প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব এবং এর আগেও কিন্তু আপনি জানেন যে ইউএনডিপি বাংলাদেশ নির্বাচন কমিশনের কিন্তু অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে। এছাড়াও যদি আমি আপনাকে বলি যে এনআইডি কার্ডের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব দ্রুত নির্বাচন কমিশন কিন্তু যে পেন্ডিংগুলো রয়েছে যেমন 3,48,000-এর মতো রয়েছে। আসলে আলোচনার অনেক বিষয় রয়েছে কিন্তু আসলে সময় স্বল্পতা, আমরা অন্য একদিন আবার আলোচনায় বসবো। দর্শক, শেষ করে মোহনার সংবাদ সবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। রাষ্ট্রীয় সফরে 26 মার্চ চীন যাচ্ছে প্রধান উপদেষ্টা, বিনিয়োগ, বাণিজ্য ও জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা। ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র সচিব, এবারও বন্ধ থাকছে 26 মার্চের কুচকাওয়াজ। রাজ্য সেমাই তৈরিতে ব্যস্ত জয়পুর হাটের কারিগররা, ঈদের চাহিদা অনুযায়ী ভালো সেমাই তৈরি হচ্ছে কারখানা। এবং পিরোজপুরের বেশিরভাগ খাল বেদখল, পরিণত হয়েছে মশা আর ময়লা আবর্জনার ভাগাড়ে, চরম ভোগান্তিতে পৌরবাসী। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।